হ্যালো, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দয়া ভালো আছি। তো আমি তোমাদের অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ভ্যারিয়েবল কস্টিং এই চ্যাপ্টারে জুমে যখন ক্লাস নিলাম তখন প্রথমত অ্যাবজর্পশন কস্টিংয়ের অঙ্ক কীভাবে করতে হয় সেটা তোমাদের দেখিয়েছিলাম। গত ক্লাসে আমি তোমাদের যে ইউটিউবে ক্লাস দিলাম সেখানে ভ্যারিয়েবল কস্টিং সিস্টেমে কিভাবে নেট ইনকাম বের করতে হয় সেটা করলাম। তো ভ্যারিয়েবল কস্টিং সিস্টেমে কিভাবে করতে হয় ওটা যদি মনে থাকে তাহলে তোমাদের আজকের অ্যাবজর্পশন কস্টিং করার পরে তোমাদের আরও একটা নতুন জিনিস শেখানো যাবে। তো ভ্যারিয়েবল কস্টিং সিস্টেমের মূল থিমটা যদি মনে না থাকে তাহলে তোমরা ওই ভিডিওটা আরেকবার দেখে ক্লিয়ার হয়ে নেবে। আর আজকের যে ক্লাসটা করাচ্ছি অ্যাবজর্পশন কস্টিংয়ের, এটা যারা প্রথমে জুম ক্লাসে শিখেছিলে তারা তো পারোই, আর যারা ক্লাসটা কোনো কারণে পারোনি বা করতে পারো নাই তারা তোমার আজকের ক্লাসটা থেকে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো তারপরে এই অ্যাবজর্পশন কস্টিং আর ভ্যারিয়েবল কস্টিং এই দুই মেথডে যখন নেট ইনকাম করা হয় আমরা দেখব যে আসলে দুই মেথডে নেট ইনকাম মিলছে না। প্রশ্নের তথ্য এক, কিন্তু দুই মেথডে যখন নেট ইনকাম করা হচ্ছে তখন দেখা যাবে অ্যাবজর্পশন কস্টিং মেথডে নেট ইনকাম যা বের হলো, ভ্যারিয়েবল কস্টিং মেথডে নেট ইনকাম সেটা বের হয়নি, একটু ভিন্ন ধরনের টাকা বের হলো। তো কেন পার্থক্যটা হলো এটা ব্যাখ্যা করার জন্য আরেকটা নতুন স্টেটমেন্ট তৈরি করতে হয়, এটা হচ্ছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো চলো, আমাদের তোমার গত ক্লাসে আমরা যে অঙ্কটা ভ্যারিয়েবল কস্টিং মেথডে শিখেছিলাম ওই অঙ্কটাই আজকে অ্যাবজর্পশন কস্টিং মেথডে আলোচনা করার পরে আমরা তোমার গত ক্লাসে নেট ইনকামটা আর আজকের অ্যাবজর্পশন কস্টিং মেথডে নেট ইনকামের যে পার্থক্য সেই পার্থক্যের জন্য আমাদের রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা শেখা হয়ে যাবে। তো খেয়াল করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ গত ক্লাসের কোশ্চেনটাই যে এখানে বিগিনিং ফিনিশ গুড ইউনিট দেওয়া ছিল 4000, বিক্রয় করেছিলাম 20,000, আর সারা বছর উৎপাদন ছিল 24,000। তো বছরে শুরু করলাম 4000 ইউনিট নিয়ে, বিগিনিং ফিনিশ গুড ইউনিট 4000, আর এখানে লেখা অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিট 24,000, 24,000। তাহলে বছরের শুরুতে যদি 4000 ইউনিট নিয়ে আরম্ভ করি আর যদি সারা বছরে আরও উৎপাদন করি 24,000, তাহলে মোট বিক্রয়যোগ্য পণ্য যাকে বলা হয় গুডস অ্যাভেইলেবল ফর সেল, বিক্রয়যোগ্য পণ্য হয় 28,000 ইউনিট। যেহেতু বছরের শুরুতে ছিল 4000 আর সারা বছরে আরও উৎপাদন করলাম কত, 24,000, তাহলে 24,000 ইউনিট আর বছরের শুরুর 4000 ইউনিট, মোট হয় 28,000 ইউনিট। তাহলে আমরা বুঝলাম যে বিক্রয় করার জন্য আমরা 28,000 ইউনিট পণ্য নিয়ে রেডি। এই মর্মে প্রশ্নে কিন্তু লেখা তোমার সেলস, তোমাদের দ্বিতীয় লাইন বিগিনিং ফিনিশ গুড ইউনিট এর নিচেই লেখা সেলস ইউনিট 20,000 ইউনিট। তো আমরা একটু আগে বললাম যে মোট বিক্রয়যোগ্য পণ্য আছে 28,000 ইউনিট। তো এর থেকে যদি আমাদের বিক্রয় করা হয়েছে 20,000 ইউনিট যদি বাদ দেওয়া যায় তাহলে বোঝাই যাচ্ছে যে আমরা বিক্রি করতে পারি নাই, মানে হাতে রয়ে গেছে কত ইউনিট, 8,000 ইউনিট। তো গত ক্লাসে আমি তোমাদের এই তথ্যটা মুখস্থ করে ফেলেছিলাম, একই প্রশ্ন যেহেতু আশা করি তোমাদের এগুলো মনে আছে যে আসলে আমাদের শেষকালে বিক্রয় করতে পারি নাই, হাতে রয়ে গেছে কত ইউনিট, 8,000 ইউনিট। তো ভালো কথা। তো এখন এই তথ্য মাথায় রেখে আমাদের এটাও মনে ছিল যে সেলিং প্রাইস পার ইউনিট কিন্তু লেখা ছিল 30 টাকা। তাহলে আমাদের এই যে লেখা যে 20,000 ইউনিট পণ্য বিক্রয় করেছিলাম, তাহলে 20,000 ইউনিট পণ্য 30 টাকা করে বিক্রয় করলে কিন্তু বিক্রয় হয় 6 লাখ। তো এটা আমরা ভ্যারিয়েবল কস্টিং মেথডে করি আর অ্যাবজর্পশন কস্টিং মেথডে করি, আমাদের বিক্রয় কিন্তু 6 লক্ষ টাকায়, তাই না? আচ্ছা, ভালো কথা। তো খেয়াল করো, এই তথ্য দিয়ে এবার আমাদের ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া ছিল তোমার একটা শিরোনাম, ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট শিরোনাম দিয়ে ইউনিট প্রতি কিছু আইটেম দেওয়া ছিল কি, ডিরেক্ট ম্যাটেরিয়াল 4 টাকা, ডিরেক্ট লেবার 3 টাকা, ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড 2 টাকা। তাহলে আমাদের ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টের অধীনে আইটেম ছিল 3টা, ডিরেক্ট ম্যাটেরিয়াল 4 টাকা, ডিরেক্ট লেবার 3 টাকা, এই মোট 7 টাকা, আর ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড 2 টাকা। এই মোট
আমাদের ভ্যারিয়েবল আইটেম হচ্ছে 9 টাকা। ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট বা ভ্যারিয়েবল প্রোডাকশন কস্ট, তোমাদের মনে থাকার কথা, যাহা ম্যানুফ্যাকচারিং তাহাই প্রোডাকশন, একই কথা। তাহলে আমাদের এখানে ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট পেলাম 9 টাকা। আচ্ছা, আর পরে গিয়ে বলল যে আমাদের ফিক্সড প্রোডাকশন ওভারহেড হচ্ছে মোট 50,000 টাকা। খেয়াল করো, ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেওয়া ছিল ইউনিটে, যে 4 টাকা, 3 টাকা আর 2 টাকা। তাহলে একটা কলম বানাতে গেলে বা একটা সাবান বানাতে গেলে, এটা যে কোম্পানি হোক না কেন, কলমের কোম্পানি হলে কলম বানাবে, সাবানের কোম্পানি হলে সাবান বানাবে। তো কলম বানাক আর সাবান বানাক, এক পিস বানানোর জন্য ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড ছিল 9 টাকা, মুখস্থ কথা। আর এখান দিয়ে বললো তোমার ফিক্সড প্রোডাকশন ওভারহেড কিন্তু আবার পার ইউনিট বলা নাই, যে এক পিস বানাতে ফিক্সড ওভারহেড কত। ফিক্সড ওভারহেড মোট বলা কত, 50,000 টাকা। জানলাম যে আমরা এক পিস বানাই, 100 পিস বানাই আর 1 লাখ পিস বানাই, আমাদের কোনো কিছু নাই বা বানাই বা না বানাই, আমাদের এই কোম্পানির ফিক্সড একটা ওভারহেড আছে কত টাকা, 50,000 টাকা। জানলাম। এবার সে শিখে বললো এই কোম্পানি নর্মাল প্রোডাকশন ইউনিট 25,000। এই কোম্পানি আসলে এই যে তথ্যগুলো নিয়ে অঙ্কগুলো করছি, যে তোমার তারা ফিক্সড ওভারহেড 50,000 টাকা, তারপরে ভ্যারিয়েবল ওভারহেড পার ইউনিট 9 টাকা, এই যখন এই কোম্পানির অবস্থা, তখন যদি বলে যে আসলে এই কোম্পানিটা কত ইউনিট বানানোর ক্ষমতা রাখে, তারা আসলে 25,000 ইউনিট বানানোর ক্ষমতা রাখে। তো তোমাদের ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেহেতু পার ইউনিট আমরা জানলাম যে 9 টাকা, 4 টাকা হচ্ছে ডিরেক্ট মেটেরিয়াল, 3 টাকা হচ্ছে তোমার ডিরেক্ট লেবার, আর ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড হচ্ছে 2 টাকা। এই মোট 9 টাকা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্টটা কিন্তু ইউনিটে দেওয়া নাই, তোমরা এইমাত্র জানলা যে ফিক্সড ওভারহেডটা দেওয়া হচ্ছে মোট টাকা 50,000। তো নিচেই আবার বলা এই কোম্পানি বানানোর ক্ষমতা রাখে 25,000 ইউনিট। তো 25,000 ইউনিট যদি বানানোর ক্ষমতা থাকে, আর তার যদি পণ্য বানাক বা না বানাক ফিক্সড কস্ট করতেই হয় 50,000 টাকা, তাহলে আমরা যদি চিন্তা করি যে 25,000 ইউনিট বানাতে পারলে, সর্বোচ্চ বানাতে পারলে পার ইউনিট ফিক্সড কস্ট কত হয়, 50,000 ভাগ 25,000 দিলে কিন্তু ক্যালকুলেটরে দেখবে 2 টাকা বের হবে। মুখে মুখে বলা যায় যে 50,000কে 25,000 দিয়ে ভাগ দিলে পার ইউনিট পড়ে 2 টাকা। তো এখন যদি তোমাদেরকে আমি এতক্ষণ যে তথ্যগুলো দিলাম, তোমাদের যদি প্রশ্ন করা হয় যে এই কোম্পানি আসলে ম্যানুফ্যাকচারিং কস্ট কয় প্রকারের আছে, তোমরা কিন্তু বলবা 2 প্রকারের। একটা হচ্ছে ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে পার ইউনিট 9 টাকা, আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা যদিও টাকায় দেওয়া ছিল মোট 50,000 টাকা। তো এখন যদি আমরা পার ইউনিট ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত চিন্তা করি, তাহলে আমরা দেখব যে পার ইউনিট ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হয় 2 টাকা। তাহলে ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেহেতু 9 টাকা আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং যেহেতু 2 টাকা, তাহলে যদি বলি যে মোট ম্যানুফ্যাকচারিং পার ইউনিট কত টাকা, তাহলে কিন্তু হয় 11 টাকা, কারণ ভ্যারিয়েবল আছে 9 টাকা আর কিন্তু ফিক্সড আমরা দেখলাম 2 টাকা। তাহলে এই কোম্পানির জন্য আসলে পার ইউনিট ম্যানুফ্যাকচারিং কস্ট ভ্যারিয়েবল হোক আর ফিক্সড হোক, সব মিলিয়ে মোট কত টাকা হয় পার ইউনিট 11 টাকা। জানো। আর এখানে আগের তথ্য তোমাদের মুখস্থ আছে যে কমার্শিয়াল এক্সপেন্স ছিল ফিক্সড 10,000 আর ভ্যারিয়েবল 10,000। এখান দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ছিল ফিক্সড 5,000। এই তথ্যের আলোকে আমাদের আজকে আমরা ভ্যারিয়েবল কস্টিং মেথড আর অ্যাবজর্পশন কস্টিং মেথড, এর মধ্যে আমরা গত ক্লাসে যেহেতু ভ্যারিয়েবল কস্টিংটা শিখেছিলাম, আজকে আমরা শিখব অ্যাবজর্পশন কস্টিং মেথডটা। তো তোমরা একটু খেয়াল করো, তোমাদের এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে সেলস। একটু আগেই বললাম যে যেহেতু তোমাদের এখানে 20,000 ইউনিট বিক্রি করেছো আর পার ইউনিট দাম ছিল কিন্তু 30 টাকা, তাহলে 20,000 গুণ 30 দিলে কিন্তু হয় 6 লাখ। তার মানে আমাদের সেলস কিন্তু 6 লাখ দেখতে পাচ্ছ। এখন আমাদের এটা যেহেতু অ্যাবজর্পশন কস্টিং মেথড, অ্যাবজর্পশন কস্টিং মেথডে সেলস রেভিনিউ লিখে প্রথমেই বাদ দিতে হবে কস্ট অফ গুডস সোল্ড, কারণ আমরা জানি সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলেই গ্রস মার্জিন বের হয়ে যায়, গ্রস মার্জিন বা মোট মুনাফা যেটা। তা এখন আমাদের কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার জন্য তোমাদের আগেও বলেছিলাম, আগের 2 ক্লাসে জুমে প্লাস ইউটিউবে, আজকে আবারও বলছি, কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার একটা কমন সূত্র হচ্ছে বিগিনিং ইনভেন্টরি যা দেয়া থাকে প্রশ্নে,
তার সাথে প্রোডাকশন কত করলাম তার যোগ করে আমাদের পেয়ে যাব গুডস অ্যাভেলেবল ফর সেল, যে আমরা বিক্রয় করার জন্য প্রস্তুত এমন একটা পরিমাণ পেয়ে যাব। সেখান থেকে যা বিক্রয় করি নাই সেই এন্ডিং ইনভেন্টরি বাদ দিলে যা পেলাম তাহলে কিন্তু বের হয়ে যায় আমাদের কস্ট অফ গুডস সোল্ড। এখন যদি প্রশ্ন করা হয় এই প্রশ্নে আসলে বিগিনিং ইনভেন্টরি ছিল কত ইউনিট, অবশ্যই 4000 ইউনিট, আর আমাদের এখানে প্রোডাকশন করেছিলাম কত ইউনিট, 24,000 ইউনিট। তাহলে আমাদের এখানে বিগিনিং 4000 আর তোমার প্রোডাকশন 24,000, এই মিলিয়ে কিন্তু মোট হয় কত 28,000। তো এখন যেহেতু আমাদের প্রশ্নে বলা যে বিক্রয় করা হয়েছে 20,000 ইউনিট, তাহলে 28,000 থেকে 20,000 ইউনিট যেহেতু বিক্রয় করা হয়ে গেল, তাহলে বিক্রয় করা হয় নাই কত ইউনিট, 8,000 ইউনিট। ওটাই হচ্ছে আমাদের কি এন্ডিং ইনভেন্টরি। তাহলে আমাদের সামারি কি দাঁড়ালো, বিগিনিং ইনভেন্টরি কত ইউনিট, 4,000 ইউনিট, প্রোডাকশন কত ইউনিট, 20,000 ইউনিট, 24,000 ইউনিট, আর তোমার বিক্রয় করি নাই কত ইউনিট, মানে এন্ডিং ইনভেন্টরি 8,000 ইউনিট। তথ্যগুলো ক্লিয়ার। তাহলে এখন চলো আমাদের এখানে কস্ট অফ গুডস সোল্ড তোমরা দেখতে পাচ্ছ, বিগিনিং ইনভেন্টরি আগে জানা ছিল 4,000 ইউনিট, আর আমরা কিন্তু এখানে একটু আগে ক্যালকুলেশন করে জানলাম যে ম্যানুফ্যাকচারিং কস্ট ভ্যারিয়েবল ছিল মোট 9 টাকা, আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট কিন্তু 50,000 টাকাকে 25,000 ইউনিট দিয়ে ভাগ দিয়ে পেয়েছিলাম 2 টাকা। তাহলে 9 টাকা আর 2 টাকা মোট কত ছিল, 11 টাকা। তাই আমাদের কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় এখন বারবারই আমরা এই 11 টাকা ইউজ করব। ঠিক আছে, অ্যাবজর্পশন কস্টিং মেথডে এই কোম্পানির জন্য পার ইউনিট প্রোডাকশন কস্ট ভ্যারিয়েবল হোক আর ফিক্সড হোক সবগুলো নিয়ে মোট পেলাম পার ইউনিট 11 টাকা। এই 11 টাকাই বারবার হিসাব করব। তাহলে বিগিনিং ইনভেন্টরি 4,000 ইউনিট ছিল, 4,000কে 11 দিয়ে গুণ দিলে হয় 44,000 টাকা। তোমাদের এখানে আসলে ভুল লেখা ছিল, তাই এখানে তোমার ওই লাস্টে একটা শূন্য কেটে দেওয়া হয়েছে। 4,000কে 11 দিয়ে গুণ দিলে কত হয়, 44,000। আচ্ছা, আর কস্ট অফ প্রোডাকশন আমরা প্রোডাকশন করেছিলাম 24,000 ইউনিট, এটাকে যদি 11 দিয়ে গুণ দিয়ে কত হয়, 2,64,000। তাহলে যোগ করে কত পেলাম, 3,08,000। আর এখান দিয়ে আমাদের এন্ডিং ইনভেন্টরি যেটা বিক্রি করা হয় নাই সেটা কত ছিল, 8,000 ইউনিট ছিল। তাহলে 8,000 গুণ 11 কত হয়, 88,000। 3,08,000 থেকে 88,000 বাদ দিলে কত হয়, 2,20,000 পেয়ে গেলাম কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড কিন্তু বের হয়ে গেল, কিন্তু এটা আসলে আসল কস্ট অফ গুডস সোল্ড বের হয় নাই। কী জন্য? কারণ আমরা তোমাদের একটু আগে প্রশ্নটা পড়তে গিয়ে বলেছিলাম যে পণ্য উৎপাদন করি আর না করি, কম করি আর বেশি করি, এই কোম্পানির অবশ্যই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত, 50,000 টাকা। আমাদের ফিক্সড প্রোডাকশন ওভারহেড যেটা ছিল 50,000 টাকা। এই 50,000 টাকা কিন্তু ফিক্সড। আমরা উৎপাদন করলেও 50,000, না করলেও 50,000, বেশি করলেও 50,000, কম করলেও 50,000। তো আমাদের এখানে যেহেতু এই বছরে কোম্পানি উৎপাদন 25,000 ইউনিট করতে পারেনি, তারা কিন্তু উৎপাদন করেছে 24,000 ইউনিট। তো আমাদের কিন্তু তোমাদের কস্ট অফ গুডস সোল্ড নির্ণয়ে বিগিনিং ইনভেন্টরি 4,000 গুণ 11 টাকা 44,000 লেখার পরের লাইন কিন্তু ছিল কস্ট অফ প্রোডাকশন 24,000 গুণ 11। এখানে কিন্তু 25,000 গুণ 11 হয় নাই। তো 24,000 গুণ 11 হওয়া মানে হচ্ছে আমাদের এখানে 24,000-এর মধ্যে যে 11 টাকা, যে 11 টাকার মধ্যে কিন্তু তোমার ভ্যারিয়েবল ছিল 9 টাকা আর ফিক্সড ছিল কত, 2 টাকা। তাহলে আমরা যদি ফিক্সডের অংশ চিন্তা করি যে 24,000 ইউনিট গুণ 2 টাকা ফিক্সড খরচ, 24 দুগুণে কিন্তু হয় 48,000 টাকা। তার মানে এই যে তোমাদের 24,000 গুণ 11 টাকা, এটার মধ্যে যে 2,64,000 টাকা পেলাম, এর মধ্যে কিন্তু 2,64,000-এর ভিতরে কিন্তু ফিক্সড খরচ 50,000 টাকা দেখানো হয় নাই। 24,000 ইউনিট হওয়ার কারণে 24,000 দুগুণে 48,000 টাকা কিন্তু এই 2,64,000-এর ভিতরে ফিক্সড হিসেবে আছে, আর বাকি অংশটা কিন্তু ভ্যারিয়েবল হিসেবে আছে। তো 2,64,000 টাকার মধ্যে 48,000 টাকা পেলাম ফিক্সড, আর বাকি সমস্ত টাকা হচ্ছে ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। তো আমাদের তো বলা ছিল উৎপাদন না করলেও ফিক্সড খরচ 50,000 টাকাই হবে, কিন্তু আমাদের তো এখানে হিসাবে 48,000 টাকা ফিক্সড খরচ দেখানো হয়েছে। এখনও দেখানো হয় নাই কত, 2,000 ইউনিট, 2,000 টাকার কি, সেটাই এখন আমাদের নতুন করে আবার যোগ করে দিতে হবে, যেহেতু আমাদের ওই কস্ট অফ গুডস সোল্ড নির্ণয়ে 2,000 টাকা কম পড়ে গেছে। তো এবার আমরা এই যে যতটুকু অংশ বাদ পড়ে গেছে অতটুকু আবার যোগ করে দেব। দেখো কি লিখছে এখানে, অ্যাড আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড। আন্ডার অ্যাপ্লাইড মানে কম দেখানো হয়েছিল, তো আন্ডার অ্যাপ্লাইড কম দেখানো ফিক্সড ওভারহেড ছিল কত, 2,000 টাকা।
তাহলে 2,20,000-এর সাথে ওই 2,000 টাকা যোগ করে দিয়ে এখন কিন্তু আসল টাকা পেয়ে গেলাম 2,22,000 টাকা। এর ফলে আমাদের আগের ছিল ফিক্সড এক্সপেন্স 48,000 টাকা, এই মাত্র আরও 2,000 টাকা যোগ করে ফিক্সড ওভারহেড 50,000 টাকা ঠিকই কভার করে দেওয়া হলো। তো আমাদের এখানে অ্যাডজাস্টেড কস্ট অফ গুডস সোল্ড সমস্ত যোগ বিয়োগ করে পেলাম 2,22,000 টাকা। তাহলে আমাদের 6 লক্ষ টাকা থেকে 2,22,000 টাকা বাদ দিলে গ্রস মার্জিন কত পেলাম? 3,78,000। তো আমাদের কিন্তু এখানে তোমার কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার সময় এখানে সকল প্রকার প্রোডাকশন আইটেম আনা হয়েছে। প্রোডাকশন আইটেম, আর প্রোডাকশন আইটেমের আরেকটা নাম হচ্ছে ম্যানুফ্যাকচারিং আইটেম। অর্থাৎ আমাদের অ্যাবজর্পশন কস্টিং মেথডে মাথায় রাখতে হবে যে এখানে আসলে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার সময় কোনো ধরনের কোনো মার্কেটিং বা কমার্শিয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ এই ধরনের কোনো আইটেম আনা যাবে না। এটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং মেথডের মূল কথা, যে অ্যাবজর্পশন কস্টিং মেথডের কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার সময় এখানে সকল প্রকার প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং আইটেম আসবে, হোক সেটা ভ্যারিয়েবল প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং, হোক সেটা ফিক্সড প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং, শুধুমাত্র প্রোডাকশন আইটেম আসবে। কোনো প্রকার কোনো কমার্শিয়াল বা মার্কেটিং বা অ্যাডমিনিস্ট্রেটিভ এই সমস্ত আইটেম আসবে না। তো আমাদের যেহেতু গ্রস মার্জিন নির্ণয় করা পর্যন্ত কোনো ধরনের কোনো কমার্শিয়াল বা মার্কেটিং আইটেম আসেনি, এখন গ্রস মার্জিনের পরে আমাদের ওই কমার্শিয়াল আইটেমগুলো সব আনতে হবে। তো আমাদের লাস্টের লাইনে কিন্তু কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড ছিল 10,000, প্রশ্নের মধ্যে কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড ছিল 10,000, ভেরিয়েবল ছিল 10,000। তাহলে দেখো এখানে আমাদের এইমাত্র যে গ্রস মার্জিন বা মোট লাভ 3,78,000 টাকা বের করলাম, এর থেকে এখন আমরা বাদ দিয়ে দিব বাকি খরচগুলা। তো বাকি খরচগুলোর মধ্যে প্রথমেই পেলাম কমার্শিয়াল এক্সপেন্স 2 প্রকারের, ফিক্সড 10,000, ভ্যারিয়েবল 10,000, এই মোট কত হলো 20,000। আর এখান দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স প্রশ্নের মধ্যে ফিক্সড লেখা ছিল 5,000, সেই 5,000 লিখলাম। তাহলে আমাদের মোট কমার্শিয়াল এক্সপেন্স আছে ভ্যারিয়েবল আর ফিক্সড মিলিয়ে 20,000। আর এখান দিয়ে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফিক্সড ছিল 5,000, ভ্যারিয়েবল ছিল না। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এক প্রকারের ছিল, সেটা কি ফিক্সড কত 5,000। তাহলে আমাদের 2 প্রকারের কমার্শিয়াল এক্সপেন্স আর 1 প্রকারের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই মোট পেলাম 25,000 টাকা। এখন যদি আমাদের 3,78,000 টাকা গ্রস মার্জিন থেকে এই 25,000 টাকা বাদ দেই, তাহলে নিট ইনকাম বের হলো কত টাকা? 3,53,000 টাকা। তো এই ছিল আমাদের অ্যাবজর্পশন কস্টিং মেথডে নিট ইনকাম নির্ণয়। তো গত ক্লাসে আমি তোমাদের যে ভ্যারিয়েবল কস্টিং মেথডে নিট ইনকাম নির্ণয় করেছিলাম সেম অঙ্কটা, সেখানে কিন্তু 3,45,000 টাকা বের হয়েছিল নিট ইনকাম। আর আজকে অ্যাবজর্পশন কস্টিং মেথডে কিন্তু অঙ্কটা করতে গিয়ে দেখলাম আমাদের নিট ইনকাম বের হলো 3,53,000। তো টাকা কিন্তু মিলল না। তো আমাদের এখানে যে মিলল না, এই মিলল না কী জন্য, এটি আমরা ব্যাখ্যা করব যেই স্টেটমেন্টের মাধ্যমে। সেটাই কিন্তু আমাদের প্রশ্নের 2 নম্বর রিকোয়ারমেন্ট ছিল। 2 নম্বর প্রশ্ন ছিল প্রিপেয়ার এ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তাহলে আমাদের এখানে রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা করে ফেলি। তো দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট লেখা আছে। তো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট লিখে এখানে তোমার ডিটেলস টাকা টাকা দেখতে পাচ্ছ এখানে। তো প্রথমে লিখলাম নিট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, এইমাত্র আমরা বের করলাম 3,53,000। তারপরে কিন্তু লেখা নিট ইনকাম আন্ডার ভ্যারিয়েবল কস্টিং, গত ক্লাসে যেটা বের করেছিলাম কত 3,45,000। তো আসলে পার্থক্যটা কত? 2 মেথডের নিট ইনকামে পার্থক্য দেখলাম 8,000 টাকা। 3,53,000 থেকে 3,45,000 টাকা বাদ দিয়ে আমরা দেখলাম ডিফারেন্স কত? 8,000 টাকা। এই কথাটাকে তোমরা এই নামে লিখবে, কী নামে লিখবে? ডিফারেন্স টু বি এক্সপ্লেইনড। অর্থাৎ ডিফারেন্স টাকার যে 8,000 টাকা হলো, এটা কেন হলো টু বি এক্সপ্লেইনড, ব্যাখ্যা করতে হবে। এই জন্য আমাদের এই ব্যাখ্যাটা একটু পরে আমরা দেখব। তো আমাদের এখানে আসল কথা হচ্ছে 3,53,000 থেকে 3,45,000 টাকা বাদ দিয়ে 2 নিট ইনকামের পার্থক্য পেলাম 8,000 টাকা। আর এই ডিফারেন্টটা যেহেতু একটু পরে কেন ডিফারেন্ট হলো এক্সপ্লেইন করতে হবে, তাই এই 8,000 টাকার নাম কি দিলাম? ডিফারেন্ট টু বি এক্সপ্লেইন। এবার তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ডিফারেন্ট কেন হচ্ছিল, খেয়াল করো। এটা খুবই সিম্পল। তোমাদের যেহেতু আমি বলেছিলাম যে অ্যাবজর্পশন কস্টিং মেথডে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার সময় কিন্তু শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং আইটেমগুলো আসবে, হোক সেটা ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং অথবা ফিক্সড ম্যানুফ্যাকচারিং। এখানে কিন্তু কোনো ধরনের কোনো কমার্শিয়াল বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এগুলো কিন্তু আসে নাই, হোক সেটা ভ্যারিয়েবল কমার্শিয়াল বা ফিক্সড কমার্শিয়াল। ভ্যারিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ
বা ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এগুলো কিন্তু কিছুই আসে না। অর্থাৎ আমাদের এই অ্যাবজর্পশন কস্টিং মেথডে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয়ে শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং আইটেমগুলো নেওয়া হয়েছে। পক্ষান্তরে গত ক্লাসে তোমরা যখন ভ্যারিয়েবল মেথডে নেট ইনকাম শিখেছিলে সেখানে কিন্তু দেখেছিলে যে তোমার ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে হয়। আর সেখানে কিন্তু ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে গিয়ে কিন্তু সকল প্রকার ভ্যারিয়েবল আইটেমগুলো আনা হয়েছিল, হোক সেটা ম্যানুফ্যাকচারিং ভ্যারিয়েবল বা হোক সেটা কমার্শিয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যারিয়েবল, সকল প্রকার ভ্যারিয়েবল আইটেমগুলো নেওয়া হয়েছিল উপরে, পরবর্তীতে শেষে গিয়ে সকল প্রকার ফিক্সড আইটেমগুলো নেওয়া হয়েছিল। তার মানে আমাদের দুই মেথডের মধ্যে কিন্তু আমাদের কস্ট অফ গুডস সোল্ড নির্ণয়ের জায়গাটার মধ্যে একটু তফাৎ ছিল। আর আমাদের এখানে তোমার এই তফাতের কারণে আমরা দেখলাম যে আজকের ক্লাসে আমাদের 4000 ইউনিট গুণ 11 টাকা, 24,000 ইউনিট গুণ 11 টাকা, এখান দিয়ে এন্ডিং ইনভেন্টরি 8,000 গুণ 11 টাকা। কিন্তু গত ক্লাসে কিন্তু অন্য সিস্টেম হওয়ার কারণে এই টাকাটা কিন্তু 11 ছিল না, এই টাকাটা কিন্তু ছিল 9 টাকা। শুধুমাত্র ভ্যারিয়েবল অংশটুকু কাউন্ট করার কারণে সেখানে কিন্তু ফিক্সড পার ইউনিট যে 2 টাকা এটা কিন্তু তখন লাগেনি, তখন লেগেছিল কিন্তু শুধুমাত্র 9 টাকা। তার মানে বোঝা যাচ্ছে যে ওখানে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার সময় আমার পার ইউনিট ধরা হয়েছিল 9 টাকা, আর এখানে ওভারঅল ম্যানুফ্যাকচারিং কস্ট হোক সেটা ফিক্সড হোক সেটা ভ্যারিয়েবল এটা কাউন্ট করতে গিয়ে কিন্তু পার ইউনিট হয়ে গেল 11 টাকা। তো বোঝাই যাচ্ছে যে আমার কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার সময় বিগিনিং ইনভেন্টরি এন্ডিং ইনভেন্টরি এই আইটেমের পরিমাণ কিন্তু ভিন্ন ছিল। তো আমাদের এই যে 8,000 টাকা নিট লাভের পার্থক্যটা হলো এই কারণেই হলো। এবার দেখো এটা কীভাবে তোমরা নির্ণয় করবে। প্রথমে লিখবে চেঞ্জ ইন ইনভেন্টরি, চেঞ্জ ইন ইনভেন্টরি লিখে ব্র্যাকেটে দেখো কী লেখা, এন্ডিং মাইনাস বিগিনিং। অর্থাৎ এন্ডিং ইনভেন্টরি থেকে বিগিনিং ইনভেন্টরি বাদ দিলে আসলে আমাদের ইনভেন্টরি কতটুকু চেঞ্জ হয়েছে তা পাওয়া যায়। কমন কথা এটা যে এন্ডিং আমাদের বিগিনিং ছিল ধরো 5 টাকা আর এন্ডিং হাতে আছে 8 টাকা, তো বোঝাই যায় পার্থক্য কত হয়েছে 3 টাকা। তার মানে এন্ডিং থেকে বিগিনিং বাদ দিলে পার্থক্যটা বের হয়। তো চলো দেখি আমাদের অ্যাবজর্পশন কস্টিং মেথডে আমাদের এন্ডিং কত ছিল 88,000 টাকা আর বিগিনিং ইনভেন্টরি ছিল কত 44,000 টাকা। তাহলে 88,000 থেকে 44,000 বাদ দিলে অ্যাবজর্পশন কস্টিংয়ের টাকা পেলাম কত 44,000 টাকা। 88,000 থেকে 44,000 বাদ দিলে 44,000 টাকা হচ্ছে। আবার আসলে দেখি ভ্যারিয়েবল কস্টিং মেথডে আগের ক্লাসে যেটা শিখেছিলাম, তোমরা আগের ক্লাসের যে সলিউশনটা আছে সেটা যদি আরেকবার ভিডিওটা দেখো সেখানে দেখবে যে ওই অঙ্কের মধ্যে এন্ডিং ছিল 72,000 টাকা আর বিগিনিং ছিল 36,000 টাকা। তাহলে 72,000 টাকা থেকে 36,000 টাকা বাদ দিলে কিন্তু 36,000 টাকা হয়। তাহলে আমাদের এখন অ্যাবজর্পশন কস্টিং মেথডের এই 44,000 টাকা যে তোমার ইনভেন্টরির পার্থক্য আর ভ্যারিয়েবল কস্টিং মেথডের 36,000 টাকা ইনভেন্টরির পার্থক্য, এই দুই পার্থক্য যদি তোমরা মানে বিয়োগফল করো 44,000 থেকে যদি 36,000 বাদ দাও দেখবে কিন্তু 8,000 টাকাই হয়েছে। এই 8,000 টাকায় আসলে আমাদের এই দুই মেথডে নিট লাভ পরিবর্তন হওয়ার কারণ। আসলে আমাদের গত ক্লাসে যে ভ্যারিয়েবল কস্টিং মেথড ছিল সেখানে আসলে ছিল পার ইউনিট 9 টাকা করে ধরা, তাই আমাদের ওখানে বিগিনিং আর এন্ডিংয়ের পার্থক্য দেখলাম কত তোমার 36,000। আর আজকে যে অ্যাবজর্পশন কস্টিং মেথড করলাম এখানে কিন্তু পার ইউনিট কাউন্ট করা হচ্ছে 11 টাকা। এই হিসেবে এন্ডিং আর বিগিনিংয়ের পার্থক্য কত দেখলাম আমাদের হয় 44,000। এইবার এই আমাদের এই মেথডের 44,000 আর গত ক্লাসের মেথডের 36,000 এটা যদি পার্থক্য করি দেখবো আসলেই পার্থক্য কত হয় 8,000 টাকা। আসলে এই 8,000 টাকা দুই মেথডে নিট ইনকামের পার্থক্যের কারণটা হচ্ছে এই যে আমাদের কস্ট অফ গুডস সোল্ড নির্ণয়ে বিগিনিং আর এন্ডিং ইনভেন্টরি যে ভিন্ন ভিন্ন টাকা, এই চেঞ্জের কারণে নিট ইনকাম চেঞ্জ। তাই আমাদের দুই মেথডে আসলে অঙ্ক করতে গেলে কখনোই নিট ইনকাম এক হবে না, কারণ এক মেথডে তোমার কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার সময় নিতে হয় সকল প্রকার ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন কস্ট, আর আরেক মেথডে অঙ্ক করার সময় নিতে হয় সকল প্রকার ভ্যারিয়েবল আইটেমগুলো। সেখানে কোনো ধরনের কোনো ফিক্সড আইটেম আমাদের কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার সময় নেওয়া হয় না। তো এই কারণে হচ্ছে মূলত আমাদের নিট ইনকাম চেঞ্জ হয়। তো আশা করা যায় তোমাদের এই অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ভ্যারিয়েবল কস্টিং চ্যাপ্টারে আমাদের প্রথম ক্লাস থেকে এখনও পর্যন্ত জুম ক্লাসে প্রথমে দেখিয়েছিলাম অ্যাবজর্পশন কস্টিং মেথডে কীভাবে অঙ্ক করা হয়। গত ক্লাসে আমি ইউটিউবে তোমাদের ভ্যারিয়েবল কস্টিং মেথডে কীভাবে অঙ্ক করা হয় সেটা দেখালাম। আজকের ক্লাসে আবারও অ্যাবজর্পশন কস্টিং মেথডটা দেখালাম। তারপর আমরা দেখলাম যে ভ্যারিয়েবল কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিংয়ে নিট ইনকাম এক হয়নি। তো
তো কেন এখানে সেটা দেখানোর জন্য আবার তোমাদের আজকের প্রশ্নের 2 নম্বর যে রিকোয়ারমেন্ট ছিল রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করো, সেটা কিন্তু আমি তোমাদের পড়ানো শিখিয়ে দিলাম। তো আশা করা যায় তোমাদের এখন অ্যাবজর্পশন কস্টিং মেথড বলো আর ভেরিয়েবল কস্টিং মেথড বলো আর রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বলো, কোনো অঙ্ক করতে খুব একটা সমস্যা হওয়ার কথা না। তো তোমাদের বইয়ের পার্ট বি হোক আর পার্ট সি হোক, বোর্ডের অঙ্কগুলো সহজগুলো যেগুলো পারো নিজেরা প্র্যাকটিস করো। কোনো অঙ্ক একটু ডিপ মনে হলে আমাকে বলবে, আমি সেটা আবার একটা ক্লাস নেব। তো সে পর্যন্ত ভালো থেকো।